ঐক্যবদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে চায় সরকার। নজরুল বর্ষের উদ্বোধনের পর বললেন প্রধানমন্ত্রী, নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবির সৃষ্টি ছড়িয়ে দেয়াই লক্ষ্য। আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। দেশের ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই রায় আপিল বিভাগের। আজই পিএসসিতে আবেদন পাঠাবেন মন্ত্রী, দ্রুতই পূরণ হবে শূন্য পদ। ভোক্তা পর্যায়ে ১২ কেজির বোতলজাত এলপিজির দাম ১,৫২৮ টাকা নির্ধারণ, অতীতের তুলনায় কমেছে ৩৫৭ টাকা। নতুন দাম সন্ধ্যা থেকে কার্যকর। রাতে নকআউট পর্বে স্পেনের মুখোমুখি অস্ট্রিয়া। হাই প্রেসিং আর কাউন্টার অ্যাটাকই হতে পারে হাতিয়ার। কাল ভোরে পর্তুগাল ক্রোয়েশিয়ার জমজমাট লড়াই। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অপশক্তি, বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও ঐক্যবদ্ধ রাষ্ট্র সমাজ নির্মাণ করতে চায় সরকার, এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে বরাবরই অনুপ্রেরণা যোগায় বিদ্রোহী কবির গান, কবিতা। নজরুল বর্ষের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন, যাপিত জীবনে অনিবার্য অংশ নজরুলের সাথে নতুন প্রজন্মের যোগাযোগ আরও নিবিড় করতেই এ আয়োজন। কয়েক সপ্তাহ আগে ত্রিশালে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন 2026-27 হবে নজরুল বর্ষ। সেই ঘোষণার আলোকে শুরু হচ্ছে জাতীয় কবির অমর সৃষ্টি নিয়ে সাহিত্য সম্মেলন, গবেষণা, সেমিনার, সাংস্কৃতিক উপস্থাপনা, নাট্য উৎসব সহ নানা অনুষ্ঠান। প্রত্যেক জেলায় উপজেলায় অংশ নেবেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। সকালে সচিবালয়ে নজরুল গবেষক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। নজরুল বর্ষ নিয়ে সবার মতামত জানতে চান। এত কিছু হয়তো কবে করা হবে জানি না, অন্তত কিছুখানি যদি করা হয়, যতখানি পরিকল্পনা হচ্ছে ততখানি যদি ইমপ্লিমেন্ট করতে পারি আমরা, তাহলেই সেটা সার্থক। পরে সরকার প্রধান বলেন, মুক্তিযুদ্ধে কবি নজরুলের কবিতা, গান ছিল অনুপ্রেরণার উৎস। আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। আগামী প্রজন্মের কাছেও তিনি থাকবেন প্রাসঙ্গিক। সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ, প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের জাতীয় জীবনের অনিবার্য অংশ। শুধু অতীত নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। কবি নজরুলের সাহিত্যকর্ম চার দেয়ালে আবদ্ধ না রেখে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর আহ্বান জানান তিনি। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা, দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন। বছর জুড়ে প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পালন করা অত্যন্ত জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এ সময় দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। জানান, প্রাণীরাও থাকবে হিংস্রতা মুক্ত। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে ডাক টিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নতুন সরকারের প্রথম চীন সফর সম্পূর্ণভাবে সফল হয়েছে। রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন রাষ্ট্রদূত
ইয়াও ওয়েন বলেন, তিস্তা প্রকল্পে অব্যাহত থাকবে শি জিনপিং সরকারের প্রতিশ্রুতি ও সহযোগিতা। জানান, প্রধানমন্ত্রীর সফরে চীন বাংলাদেশ সরাসরি সংযোগ এবং ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোরের বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দুদেশের সম্পর্কের ইতিহাসে মাইলফলক উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত বলেন, এই সফরে চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে পৌঁছেছে। এ সময় বহুল আলোচিত তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত এমনটা জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা প্রকল্পে চীনের অবস্থান ও প্রতিশ্রুতি অপরিবর্তিত। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে। দুদেশের বিশেষজ্ঞদের দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা এবং সংশ্লিষ্ট কারিগরি কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। করিডোর ও সরাসরি সংযোগে নতুন উদ্যোগ নিয়ে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বিকল্প নিয়ে কাজ করবে। সফরে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি। এতে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান রাষ্ট্রদূত। এসব উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগে নতুন কৌশলগত সুযোগ সৃষ্টি করবে। বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্কের জোরদারে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরে প্রভাব ফেলবে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগে নতুন অগ্রগতি নিয়েও ইয়াও ওয়েন বলেন, দুদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আরও এগিয়ে নিতে সম্মত হয়েছে। একই সাথে ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিল্প, অর্থায়ন, স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতি খাতে সহযোগিতার সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ চীনে তাদের প্রথম বিদেশি কার্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছে। তাজা কাঁঠাল চীনের রপ্তানির জন্য উদ্ভিদ সুরক্ষা প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। আমের পর এবার বাংলাদেশের কাঁঠালও চীনের বাজারে প্রবেশ করবে। তাছাড়া এক চীন নীতির প্রতি সমর্থন ব্যক্ত করেছে ঢাকা। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়েছে বেইজিং। ইয়াও ওয়েন বলেন, জাতিসংঘ সহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের বৃহত্তর ভূমিকা সমর্থন করে চীন। পাশাপাশি ব্রিক্সে বাংলাদেশের অংশগ্রহণ এবং সাংহাই সহযোগিতা সংস্থার অংশীদার হওয়ার আবেদনেও সমর্থন অব্যাহত রাখবে চীন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে হয়ে গেল উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম পত্র পরীক্ষা। ব্যতিক্রম শুধু কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বোর্ড। তবে সামনের বছর থেকে সব বোর্ডের একই বিষয়গুলোর প্রশ্নপত্র হবে অভিন্ন। প্রথম দিনের পরীক্ষা শেষে বেশিরভাগ ছাত্রছাত্রী বলছেন সহজ হয়েছে প্রশ্নপত্র, তবে অনেকেই বলছেন এমসিকিউ ছিল কিছুটা কঠিন। এমন উচ্ছ্বাসই বলে দেয় বেশ ভালোই হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। যা পড়ছি এই কয় মাসে সব কমন আইছে। আমরা সবাই আমি জানি সব কমন। এত সহজ হয়নি, আবার কঠিনও হয়নি। হলের ভিতরে হইচই শব্দ নাই, সবাই নীরবতা পালন করছে, সবাই সবার মতন খিজ খেয়াল লেখছে। তবে ভিন্ন মতো আছে অনেকের। প্রশ্নপত্র অনেক কঠিন ছিল, আমি যেরকম এক্সপেক্ট করছিলাম কঠিন লাগছে। এমসিকিউ খুবই খারাপ হয়েছে। এমসিকিউটা সবচেয়ে বেশি কঠিন ছিল। বাজে কোশ্চেন, এরকম এমসিকিউ এত বাজে গার্ড দিছে না, স্ট্যান্ডার্ড হয়েছে। বেশিরভাগের মত প্রশ্নপত্র যেমনই হোক না কেন তা নির্ধারিত সিলেবাস মেনেই হয়েছে। আমরা যা পড়ছি মোটামুটি তার মধ্যেই কমন পাইছি। বইয়ের বাইরে কোনো কিছু আসে নাই, বই থেকে আসছে। বইয়ের বাইরে কোনো কিছু আসে নাই। মোটামুটি ভালোই ছিল। যারা পড়ে নাই তারা তো বলবেই আমরা তো A+ পাবোই। এই প্রথম দেশ জুড়ে অভিন্ন প্রশ্নে পরীক্ষা দিল 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। এক এক সময় আগে এক এক বোর্ড এক এক রকম হইতো, তখন আমাদের লাগতো যাচ্ছে এই বোর্ডে সহজ, এই বোর্ডে কঠিন। তো সব এক হয়, একটা সমতা হয়েছে, এটা ভালোই হয়েছে, এটা খারাপ হয়নি। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সব পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ও ডিজিটাল নজরদারির ব্যবস্থা। আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন, তারা পরীক্ষায় কোনো আনফেয়ারনেস করে না। তারা এখন লেখাপড়া করছে এবং লেখাপড়া করবে। এর আগে সকাল থেকেই কেন্দ্রে ভিড় করেন অভিভাবক, পরীক্ষার্থীরা। রাজধানীর কয়েকটি এলাকায় বৃষ্টি হওয়ায় অনেকেই পড়েন বিপাকে।
দেশ জুড়ে 2697টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ডিজিটাল বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় 13 লাখ শিক্ষার্থী। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা নেই। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেয়। আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, আপিল বিভাগের এই রায় শৃঙ্খলা ফেরাবে শিক্ষা ব্যবস্থায়। এছাড়া শিক্ষা সংক্রান্ত অন্য মামলাগুলোর দ্রুত শুনানির পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। এদিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, প্রধান শিক্ষকের ৩৬,২35টি পদ শূন্য। এই পদে পদোন্নতি দেওয়া হলে সহকারী শিক্ষকের পদ শূন্য হবে ৩৮,৫৪৩টি। এছাড়াও উচ্চ মাধ্যমিকে ৪,০০০ শিক্ষকের পদ শূন্য রয়েছে। তিনি আরও জানান, আজই পিএসসিতে পাঠানো হবে রিকুইজিশন। বিশেষ নিয়োগের মাধ্যমে এসব শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মামলা জটের কারণে ২০২৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত মামলার আপিল শুনানির উদ্যোগ নেওয়া হয়নি। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের ফলে বড় একটি জটিলতার নিরসন হলো। আমরা যদি ৩৬,২৩৫ জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে ৩৮,৪৪৩ জন। দীর্ঘদিন পর্যন্ত যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২,০০০ প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, আজকের এই রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হলো। স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে সরকারকে আইন করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, কোনো শিক্ষক ভোটে দাঁড়াতে চাইলে যেন চাকরি ছেড়ে দিয়ে প্রার্থী হন। এ সময় শিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষা নিয়ে সরকারের লক্ষ্য ও উদ্যোগের কথা তুলে ধরেন। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো ইউনেস্কোর বাংলাদেশে জিপিই এর শিক্ষা ব্যবস্থা রূপান্তর অনুদান ও অতিরিক্ত সহ অর্থায়ন অনুদান অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। To encourage people to be joining the teaching profession, to be retained in the teaching profession, and to have the best possible outcome in terms of learning for their students. অনুষ্ঠানে দেয়া বক্তব্যে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের ব্যাপারে কথা বলেন শিক্ষামন্ত্রী। বলেন, কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে যেন চাকরি ছেড়ে দিয়ে প্রার্থী হন। যে শিক্ষকরা শিক্ষকতা পেশায় থাকবে এবং নির্বাচন করলে তারা রাজনীতি পেশায় যাবে, কিন্তু দুইটি সাইমultaneously চালালে এই শিক্ষার মান উন্নয়নে ক্ষতিগ্রস্ত হয়। সেজন্যই আমার ভাবনা থেকে বললাম যে সরকার একটা রিরেগুলেশন করা উচিত। শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন জোর দেন শিক্ষা ও শিক্ষকদের মান উন্নয়নের উপর। বলেন, আনন্দের সাথে শিক্ষা প্রক্রিয়া নিশ্চিত করবে সরকার। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেয়েছেন, যার মৌলিক ভিত্তি হবে শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কার, একটা আধুনিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, যেখানে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা দেশপ্রেমিক, সুনাগরিক, যোগ্য এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবো, এবং যেখানে তাদেরকে ধাবিত করবে, তাদেরকে তৈরি করবে আগামীর সুশিক্ষিত এবং মেধাবী শিক্ষকেরা। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়ন করছেন তারা। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বৃহত্তর বাজেট অ্যালোকেশন এবার শিক্ষা খাতে গেছে। এটা গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন এটা আরো বৃদ্ধি পাবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধে সরকারের কঠোর অবস্থান থাকায় বাজেটে বিভিন্ন খাতে ট্যাক্স কমলেও দেশ পরিচালনায় কোনো অসুবিধা হবে না, এমনটা মনে করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আরও বলেন, অতীতের রেওয়াজ বাদ দিয়ে বিরোধী দলকে এই বাজেট অধিবেশনে ৩১% কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি বিরোধী দলের বেশিরভাগ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তিনি জানান, জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে। পাশাপাশি সংবিধান সংস্কারের বিষয়ে সংসদের বাইরে সরকার ও বিরোধী দল আলোচনা করবে বলেও জানান চিফ হুইপ। উনি বললেন $16 বিলিয়ন প্রতি বছর দেশ থেকে পাচার হয়েছে।
তো $16 বিলিয়ন যদি পাচার না হয় তাহলে তো আমার দেশের কোনো সমস্যা নেই, এই পাচারটা না হবে। এরপর তো দুর্নীতি আছে, উনি বললেন যে চেষ্টা করুন দুর্নীতি যাতে কমে, আর ডিসেন্ট্রালাইজেশন যাতে হয়, আর এই $16 বিলিয়ন যাতে পাচার না হয়, তাহলে আমাদের টাকা কোনো সমস্যা নেই। ভোক্তা পর্যায়ে 12 কেজির বোতলজাত এলপিজির দাম কেজিতে 29 টাকা 75 পয়সা কমিয়ে 1528 টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে 12 কেজিতে কমেছে 357 টাকা। আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন দাম। বিকেলে এলপিজির মূল্য সমন্বয় ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে আরও জানানো হয়, অটো গ্যাসের দাম প্রতি লিটার 86.93 টাকা থেকে কমিয়ে 70.40 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে 2 জুন 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1940 টাকা থেকে কমিয়ে 1885 টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দাম লিটার প্রতি 89 টাকা 50 পয়সা থেকে কমিয়ে 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছিল। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ায় আমলাতন্ত্রের প্রভাব দেখা যাচ্ছে, এই অভিমত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। দুপুরে রাজধানীর মাইডার্স সেন্টারে এই খসড়া আইনের পর্যালোচনা ও সুপারিশ অনুষ্ঠান হয়। তাতে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন কার্যকর না হওয়ার ফলে তিক্ত অভিজ্ঞতার মানুষ সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে জাতীয় সংসদেও আছে। তারা সেই ইতিহাস কেন ভুলে যাবে? টিআইবি মনে করে পরিবর্তনের বিরুদ্ধে শক্তি সরকারের ভেতরে আছে। অংশীজনদের প্রস্তাবনাগুলো যদি না মানা হয় তাহলে সরকার বা জাতীয় সংসদ প্রমাণ করবে বাংলাদেশে একটি স্বাধীন কার্যকর মানবাধিকার কমিশন হোক, সেটা তারা চায় না। তারপরও জনগণের ওপর চাপিয়ে দেয়া হলে সেটি সরকারের জন্য বিড়ম্বনার ও আত্মঘাতী হবে। বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন কার্যকর না হওয়ার ফলে যেই মানুষের তিক্ত অভিজ্ঞতা, সেই মানুষের মধ্যে কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে জাতীয় সংসদের প্রতিনিধিরা আছেন। আমরা মনে করি যে এই প্রস্তাবনাগুলো যদি মানা না হয় তাহলে দুটা জিনিস হবে। তাহলে সরকার প্রমাণ করবে যে, বা প্রকারান্তরে সংসদও, কারণ আইনটা সংসদে পাশ হবে, যে সরকার বা জাতীয় সংসদ বাংলাদেশে একটা স্বাধীন কার্যকর মানবাধিকার কমিশন হোক, সেটা চায় না। বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও অস্ট্রিয়া। আজ দিবাগত রাত বাংলাদেশ সময় 1টায় সোফাই স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। গ্রুপ এইচ-এর সেরা দল হয়ে নকআউটে এসেছে ইউরো চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে সৌদি আরবকে বড় ব্যবধানে হারানো উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় এবং কেপ ভার্দের সঙ্গে ড্র, সব মিলিয়ে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছে লা রোজারা। অন্যদিকে গ্রুপ জে থেকে রানার্স আপ হয়ে শেষ 32-এ জায়গা করে নিয়েছে অস্ট্রিয়া। রাল্ফ রাঙ্কিনের দল পুরো টুর্নামেন্টে আক্রমণাত্মক ফুটবল খেলছে। শেষ ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে রোমাঞ্চকর ড্র করে আত্মবিশ্বাস নিয়েই নকআউটে পা রেখেছে তারা। স্পেনকে চাপে ফেলতে হাই প্রেসিং ও দ্রুত কাউন্টার অ্যাটাকই হতে পারে তাদের বড় অস্ত্র। বিশ্বকাপের নকআউট পর্বে জমজমাট এক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় ভোর 5টায় কানাডার টরন্টোতে হবে এই ম্যাচ। গ্রুপ পর্বে কলম্বিয়া ও ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করে রানার্স আপ হিসেবে নকআউটে উঠেছে পর্তুগাল। রবার্তো মার্তিনেজের পর্তুগাল ভরসা রাখবে ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়াদের ওপর। অন্যদিকে ঘানাকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে শেষ 32-এ জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচ, মাতেও কোভাসিচ, ইভান পেরিসিচকে ঘিরেই নিজেদের পরিকল্পনা সাজাবে ক্রোয়েশিয়া। পরিসংখ্যানে পর্তুগাল এগিয়ে থাকলেও বিশ্বকাপের নকআউটের অতীতের হিসাব খুব একটা গুরুত্ব পায় না। চলতি বিশ্বকাপে আবারও চরমভাবে প্রশ্নবিদ্ধ ভিএআর। সেনেগালের বিপক্ষে বেলজিয়ামকে পেনাল্টি দেয়ায় আবারও বিতর্কিত হয়েছে রেফারির সিদ্ধান্ত। ফুটবল বোদ্ধাদের দাবি, আফ্রিকান দেশ বলেই হয়তো এমন আচরণ সেনেগালের সঙ্গে। অপরদিকে যুক্তরাষ্ট্রের বালোগানকে লাল কার্ড দেয়া হলেও একই ঘটনায় লিওনেল মেসিকে লাল কার্ড না দেখানোই স্পষ্ট হলো কি রেফারিংয়ের এই দ্বিমুখী নীতি। বিশ্বকাপের সবুজ মাঠে প্রযুক্তির নিখুঁত ব্যবহারের জন্য আনা হয়েছিল ভিএআর, কিন্তু এই উন্নত প্রযুক্তি এখন চরম বিতর্কের মুখে। সবশেষ ম্যাচে সেনেগালের বিপক্ষে ভিএআর এর এক সিদ্ধান্ত যেন সেই আগুনে ঢেলেছে ঘি। নিশ্চিত পেনাল্টি কিংবা প্রতিপক্ষের ফাউল এড়িয়ে যাওয়ার মতো ঘটনাগুলোতে রেফারিদের অনীহা যেন স্পষ্ট।
ঘটনার শুরু অতিরিক্ত সময়ের একেবারে শেষের দিকে। বক্সে বাড়ানো একটি নিচু ক্রস বিপদমুক্ত করতে স্লাইড করেছিলেন সেনেগালের মিডফিল্ডার লামিন কামারা। তার সেই ডান পায়ের ট্যাকলটি নিয়েই তৈরি হয় যত বিতর্ক। প্রশ্ন ওঠে, কামারা কি টিলেম্যান্সের পায়ে আঘাত করেছিলেন? পেনাল্টি কি সঠিক ছিল? বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার বিশ্লেষণে উঠে এসেছে চরম এক সত্য। মাঠের রেফারিংয়ে প্রায়শই বাড়তি সুবিধা পেয়ে থাকে ইউরোপ বা আমেরিকার শীর্ষ দেশগুলো। বড় দল কিংবা ইউরোপীয় ফুটবলের বাজার ধরে রাখার এই অলিখিত মানসিকতা ভাঙতে পারছে না ফিফাও। ফলে সেনেগালের মতো দেশগুলোকে প্রতিপক্ষের পাশাপাশি লড়তে হচ্ছে প্রযুক্তির আড়ালের পক্ষপাতিত্বের বিরুদ্ধেও। এর আগে গত 18 জানুয়ারি আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনালে স্টপেজ টাইমে 15 মিনিটের জন্য মাঠের বাইরে থেকে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানায় সেনেগাল, যার মূল কারণ মরক্কোর বিপক্ষে শেষ মুহূর্তে রেফারির দেয়া পেনাল্টির সিদ্ধান্ত। যদিও সেই পেনাল্টি আটকে দেন সেনেগাল গোলকিপার, তবে মাঠ ছাড়ার শাস্তি হিসেবে ট্রফি তাদের কাছ থেকে কেড়ে নিয়ে দেয়া হয়েছে মরক্কোকে। এদিকে যুক্তরাষ্ট্র ও বসনিয়ার ম্যাচের 64 মিনিটে লাল কার্ড দেখেন ফরওয়ার্ড ফ্লোরিয়ান বালোকান, কিন্তু আলজেরিয়ার বিপক্ষে একই ধরনের ঘটনায় কোনো প্রকার শাস্তিই পাননি লিওনেল মেসি। ফুটবল বোদ্ধাদের দাবি, রেফারিংয়ের এই দ্বিমুখী নীতিতে স্পষ্ট হচ্ছে মহাদেশীয় পক্ষপাত। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 148 ফ্লাইটে যৌথ অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সকালে বিমানটির কার্গো হোলে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে 160টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় 19 কেজি এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা। অভিযানটি পরিচালনা করে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল। উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, কার্গো হোলে কিভাবে এগুলো রাখা হয়েছিল এবং এর সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দেশের চিকিৎসা প্রযুক্তিতে যুক্ত হয়েছে এক নতুন অধ্যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে 10 হেড মাল্টি ভিউইং মাইক্রোস্কোপ। উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মাইক্রোস্কোপ ব্যবহারে ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসায় গতি আনবে। অনুষ্ঠানে মন্ত্রী আরও জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ক্যান্সার কোষের জটিল চরিত্র বুঝতে যৌথ সিদ্ধান্তের বিকল্প নেই। সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের সীমাবদ্ধতা পেরিয়ে 10 হেড মাইক্রোস্কোপ সেই সুযোগ সামনে এনেছে। এই প্রযুক্তির সাহায্যে 10 জন চিকিৎসক একই সময়ে একই টিস্যু স্লাইড পরীক্ষা করতে পারবেন। ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগে যুক্ত হয়েছে অত্যাধুনিক এই মাইক্রোস্কোপ। চিকিৎসকরা জানিয়েছেন, এই মাইক্রোস্কোপের হাই রেজুলেশন ও নিখুঁত কালার টোন কোষের সামান্যতম পরিবর্তনও ধরা পড়ে। এটা শেখাটা খুব ইম্পর্টেন্ট, যে প্রতিটা সেল কোনটা খারাপ কোনটা ঠিক নাই। তো এই জিনিসগুলো আমাদের পূর্বে যতটা না ছিল, বর্তমানে এই মাইক্রোস্কোপের মাধ্যমে সেটা আরও গতিশীল হবে এবং আগামী যারা সামনে কনসালটেন্ট হয়ে বের হবেন অনেক কিছু শিখবেন এবং যেটা জনসাধারণের প্রচণ্ডভাবে কাজে লাগবে। স্বাস্থ্যমন্ত্রীর প্রত্যাশা, এই যন্ত্র রোগীদের অর্থ অপচয় ও দুর্ভোগ কমাবে। একবারে 10 স্টুডেন্টস এক সিটিংয়ে বসে মিউচুয়াল আলাপ করে দেখেন রিচ এটে কারেক্ট ডিসিশন, সেটা আমাদের অভাব ছিল। এইটাই আজকে আমরা এখানে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা হস্তান্তর করলাম। এখন থেকে আরও উন্নত মেশিনের মাধ্যমে আমাদের ক্যান্সার ডায়াগনোসিস ছাত্রছাত্রীরা এখানে চিকিৎসকরা করতে পারবে। মন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে ইউনিয়ন পর্যায় থেকে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রাথমিক সেবাটা দেওয়ার জন্য আমরা অলরেডি উপজেলা লেভেল পর্যন্ত ট্রিটমেন্ট প্রোটোকল পাঠিয়ে দিয়েছি এবং আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আমাদের ডাক্তার আগামী শুক্রবার দিন আমাদের মসজিদের জুম্মার পরে খতিবরা পর্যন্ত দিবে, জ্বর হওয়ার সাথে সাথে উপজেলা হাসপাতালে নিয়ে যেতে। এখন শুধু একটাই আমাদের প্লাজমা লিকেজ, ওইটাকে আমাদের প্রতিরোধ করতে হবে বাই কনস্ট্যান্ট ওয়াচ অফ দ্য ডাক্তার্স টু দ্য পেশেন্ট। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মেডিকেল কারিকুলামে পরিবর্তন আনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। ডাক্তার জুবাইদা রহমান আগামী 10 তারিখে এখানে আসবেন। এই ঢাকা মেডিকেল কলেজের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।